This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এবার শুরু করছি আজকে ডাবল স্পেশাল মানি ট্রিপল ইস্যু। আর যেখানে আপনার চোখের সামনে বা চোখের আড়ালে যদি বলি চলে যাচ্ছে যে সমস্ত তথ্য, সেগুলোই থাকে স্পেশালে। সারাদিন হাজার খবরের ভিড়ে একেবারে স্পেশাল খবর, জেলা থেকে দুনিয়ার বাছাই খবর। আজ কোন কোন খবরে আমাদের নজর রয়েছে প্রথমেই বলি। আজকে প্রথম ইস্যু, বাংলাদেশির জামাই আদতে বিএনপি নেতা এদেশে এসে বিয়ে করে ভারতীয় ভোটার। শুধু তাই নয়, নথি জোগাড় করে শাশুড়িকে আবার মাও বানিয়েছেন। মানে ভাবুন, স্বামী স্ত্রীর মা এক। বলবো আপনাদের। দ্বিতীয় ইস্যু, এনআরসি চিঠি সত্যিটা কি? উত্তম ব্রজবাসীর পর নিশিকান্ত দাস, বাংলায় আবার এনআরসি বিতর্ক। ৩ জন নোটিশ পেলেন, অসম কানেকশন কতটা সত্যি বলবো আজ। তৃতীয় ইস্যু, পায়ে পড়ে পাকিস্তানি। আরো আধুনিক আর শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা। পাকিস্তান কোন রকম বেয়াদবি করলেই ভারত যোগ্য জবাব দেবে, তাই বারবার ভারতের পায়ে পড়তে হবে পাকিস্তানকে। বলবো সে কথাও। আপনি তো হাব বানিয়েছেন এখানে। আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন, আলো রানী সরকারকে। লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলের, কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পার্টি সেই বাংলাদেশি ভুয়ো ভোটারদের পেছনে দাঁড়াচ্ছেন। এটা বাংলার মানুষকে বুঝতে হবে। বাংলাদেশের নাগরিক এখানে রয়েছে, তৃণমূলের ভোটার কত কোথায় কোথায় লুকিয়ে আছে আমরা জানি। আমাদের সরকার এলে তখন আমরা বার করতে পারবো। লকেট চট্টোপাধ্যায়ের কথা রেশ ধরেই আজকের প্রথম ইস্যু শুরু করি। বিজেপি সরকার আসার আগেই বাংলার পুলিশ বাংলাদেশি ভোটার খুঁজে ফেলল। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীরা প্রতিদিন যে অভিযোগ করেন তারই প্রতিধ্বনি সেই বাংলাদেশি ভোটারের স্ত্রীর গলাতেও। প্রত্যেক গ্রামে বাংলাদেশি ভোটার আছে কিনা সেটা প্রশাসন নিশ্চয়ই খুঁজবে। আর তো কয়েকদিন পরে বাংলাতেও শুরু হচ্ছে SIR, ভোটার তালিকার বিশেষ পরিমার্জন কর্মসূচি। আপাতত বাগদার বাংলাদেশি ভোটারের কথাই বলি। বাংলাদেশের বাসিন্দা রেজাউল মণ্ডল, খালেদা জিয়ার পার্টি বিএনপির নেতা। উত্তর 24 পরগনার বাগদায় বিয়ে, তারপরে শাশুড়িকে মা বানিয়ে দিব্যি ভারতীয় হিসেবে থাকছিল, বলা ভালো ভারতীয় ভোটার হিসেবে থাকছিল। রেজাউলের নামে সব ভারতীয় নথি, রেশন, আধার, প্যান, পাসপোর্ট সব। বছর 30 ধরে এভাবেই চলছিল। মানে বাংলাদেশি বাংলার ভোটার, ভোটও দিয়েছে বহুবার। রেজাউল অনেক আগেই কিন্তু পগার পার। বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অপরাধে রেজাউলের স্ত্রী শেরফুলকে গ্রেফতার করেছে পুলিশ। এমন কীর্তিমানের হদিশ মিলল কিভাবে? কথায় বলে, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বাগদা থানার পুলিশ অমূল্য রতন থুরি আব্দুল ওরফে রেজাউল মণ্ডলের খোঁজ পেয়েছে। কিভাবে পেল? যখন তার বড় ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হলো, সেই অভিযোগের তদন্তে যখন পুলিশ এই এলাকায় আসলো, তার সমস্ত নথি ঘাঁটা শুরু হলো। নথি ঘেঁটে দেখার পর তাদের আসল পরিচয় বেরিয়ে এলো। দেখা গেল যে নিজের শাশুড়িকে নিজের মা বানিয়ে সে সমস্ত নথি করেছে। নথি ঘাঁটতে গিয়ে বাগদা পুলিশের চোখ কপালে। স্বামী স্ত্রী দুজনের মা একজনই। পুলিশ জানতে পারে শাশুড়িকে মা বানিয়ে ভারতীয় হয় রেজাউল। 25 থেকে 30 বছর আগে বাংলাদেশ থেকে চোরাপথে এলেও সে কিন্তু তার নিজের শাশুড়িকে তার মা পরিচয় দিয়ে সমস্ত নথি বানিয়েছে। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থেকে সবকিছু শুরু করে। শাশুড়ির নাম? হ্যাঁ, শাশুড়ি আর মার ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে। রেজাউলের টিনের ঘর, মাটির মেঝে, দিনমজুরের কাজ করতে বলেই গ্রামের লোক জানে। তার প্যান কার্ড আছে, পাসপোর্টেরও মালিক। সেই পাসপোর্ট কাজে লাগিয়ে রেজাউল বাংলাদেশেই পালিয়েছে। বাবার সঙ্গেই পগার পা রেজাউলের সেই অভিযুক্ত ছেলে ফিরোজও। উনি এখন কোথায় আছে? বাংলাদেশে চলে গেছে। কেন? অনেক আগে চলে গেছে। মানে স্বামী এবং ছেলে দুজনই বাংলাদেশে? হ্যাঁ। পালানোর সময়টা তাৎপর্যপূর্ণ। হাসিনা যখন ওই দেশ থেকে এই দেশে চলে এসেছে, তখন ও যেহেতু বিএনপি করে, সেই হিসাবে ও ওর দেশে পৌঁছে যায়। ওই দেশে কি বিএনপি নেতা? হ্যাঁ, বিএনপির নেতা ছিল। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ও চলে আসতে ইন্ডিয়ায়। যেরকম এখন আওয়ামী লীগের লোকজন চলে আসছে, ঠিক ওই সেম ঘটনা ঘটেছিল 25 বছর আগে। রেজাউল যে বাংলাদেশি তার স্ত্রী থেকে স্থানীয় তৃণমূল নেতা কারো কাছেই অজানা ছিল না। কোথাকার বাসিন্দা উনি? বাংলাদেশের। বাংলাদেশে এ দেশে ছিল, কিন্তু পরে জানতে পারি বাংলাদেশি। স্বামীর ভোট হয়েছে? হ্যাঁ। জামাইটা এখানকার না। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? ও বাড়ি বাংলাদেশে। স্থানীয় প্রশাসনও কি জানতো না? বিচ্ছেন বিরোধীরা।
এরা হলো বাংলাদেশি মানুষ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নেতা, এখানে এসে আবার তৃণমূলের ভোটার। এই হলো তৃণমূলের ভোট ব্যাংক। এরকম সারা বাংলার সর্বত্রই অনুপ্রবেশকারীরা এদেশে এসে শাসক দলের সহযোগিতায় ভোট দিচ্ছে। কিছুদিন আগে বাগদার বিডিওর কাছে রেজাউলের নামে অভিযোগ জমা পড়ছে বলে খবর। তদন্ত শেষ হলেই নাকি ভোটার তালিকা থেকে বাদ পড়বে বাংলাদেশির নাম। রেজাউলের রাজনৈতিক যোগ জানা যায়নি, কিন্তু রেজাউলের বিছানায় রাজনৈতিক রং দেখা গিয়েছে। দেখুন না, আমার সহকর্মী সুজয় তো পৌঁছে গিয়েছিলেন, কি ছবি ধরা পড়েছে। এটাই হচ্ছে যে রেজাউল ওরফে আব্দুলের ঘর, সম্পূর্ণভাবে টিন দিয়ে ঘেরা একটি ঘর, এবং ঘরের মেঝে দেখা যাচ্ছে মাটির, যে ঘরের যে বিছানা সেটা সম্পূর্ণ ওলটপালট। বালিশ যে দেখা যাচ্ছে সেই বালিশের ওয়ার্ডটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক আঁকা একটি কাপড় দিয়ে, এবং অপর একটি বালিশ সেখানেও কিন্তু সেই লোগো রয়েছে দেখা যাচ্ছে। তার শ্বশুর বাড়ির সদস্যরা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, সেই সুবাদেই তার একটা পরিচিতি তৈরি হয়েছে। সুজয় রেজাউলের কথা বলছিল, কিন্তু শুধু কি বাগদার রেজাউল? আপনাদের মনে থাকবে পাসপোর্ট জালিয়াতি মামলায় ইডির হাতে ধরা পড়েছিল আজাদ মল্লিক। এয়ারপোর্টের কাছ থেকে সেই আজাদও নিজের শাশুড়িকে মা বানিয়ে ভোটার কার্ড বানিয়েছিল। বারবার একই রকম ঘটনা সামনে আসছে, রাজ্য রাজনীতিতেও কিন্তু উত্তাপ বাড়ছে। বিএনপি নেতা কেন, অসংখ্য লোক এমন রয়েছে যে এসে এখানে লাভলি খাতুন, বাংলাদেশের বাসিন্দা, এখানে এসে প্রধান হয়ে গেছে। নলহাটিতে ধরা পড়েছে একজন ভারতীয় সেনা, তার বাংলাদেশি বউ এখানে এসে ভারতীয় ভোটার কার্ড বানিয়ে নিয়েছে। কিন্তু বিএসএফ কেও জবাব দিতে হবে। বিএসএফ সীমান্ত পাহারার দায়িত্বে, সীমান্ত রাজ্য পুলিশ পাহারা দেয় না। এবার দ্বিতীয় ইস্যু, নজর রাখবো এনআরসি বিতর্কে, জানিয়ে তুলকালাম চলছে। পুরনো বিতর্ক, কিন্তু হঠাৎই খুব প্রাসঙ্গিক। এখনো পর্যন্ত 3 জন এনআরসি নোটিশ পেয়েছেন। ঘটনাচক্রে 3 জনই বাংলায় থাকেন এখন, যা নিয়ে বাংলা অসমের মুখ্যমন্ত্রীর সংঘাতও কিন্তু আমরা দেখেছি। বাংলার লোককে এনআরসি নোটিশ, কারণটা কি, সত্যিটা কি, খুঁজবো উত্তর। শুরু করি উত্তম কুমার ব্রজবাসীকে নিয়ে। ভস্যে নয়, আগুনে ঘি ঢেলেছিল একটা নোটিশ। যে নোটিশ পেয়েছিলেন উত্তম কুমার ব্রজবাসী। অসম সরকারের অভিযোগ ছিল 1966 থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ উত্তমের বিরুদ্ধে। নোটিশে বলা হয় যে 15ই জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত করা হবে। উত্তম বলছেন কোনো দিন অসমে যাননি। সত্যি কি তাই? প্রশ্ন অনেক। সাম্প্রতিক বঙ্গ রাজনীতির ম্যাসকট হয়ে উঠেছেন দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী। তৃণমূলের বড় হাতিয়ার। এনআরসি নোটিশ পাওয়া উত্তম দাবি করেছিলেন, আমাদের কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। জন্ম থেকেই? সত্যি কি তাই? প্রশ্ন তুলছে গেরুয়া শিবির। যারা নোটিশ কোনোভাবে পেয়ে থাকতে পারেন তাদের কোনো না কোনোভাবে আসাম যোগ রয়েছে। সে আসামে বাড়ি ভাড়া নিয়ে থেকেছে, আসামে কোনো না কোনোভাবে তার ফুটপ্রিন্ট রয়েছে, আসামে কখনো কাজের খোঁজে গেছিল, আসামে কখনো এখানে থেকেছে। অসমের ভোটার ছিলেন উত্তম কুমার, দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী। উত্তম কুমার কোচ রাজবংশী কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। কোচ রাজবংশী সম্প্রদায় এই চত্বরের মানুষদের জন্য প্রায় 29,000 এনআরসির নোটিশ বা এনআরসির মামলা ছিল, সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। তার ফলে যদি কোনো দেখেন যে কেউ নোটিশ দেখাচ্ছে, কেউ কিছু বলছে, জানবেন সম্পূর্ণভাবে ম্যানুফ্যাকচার্ড নোটিশ তারা দেখানো হচ্ছে। এখানেই উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তম বলেছেন, জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল। আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটি থেকে। এর ঠিক 2 মাস পর নিজেকে রাজবংশী দাবি করে তপশিলি জাতির শংসাপত্র পেতে আবেদন করেন উত্তম কুমার। প্রশ্ন উঠেছে, 50-এ পৌঁছে কেন তপশিলি জাতির শংসাপত্রের জন্য আবেদন উত্তম কুমারের? প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশের পর কোচবিহারের প্রশাসনের তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আজকে করে দিচ্ছে? আজকে কেন, এতদিন কেন দেয়নি? এতদিন ওনাকে বলছি, এখন হবে না, বাপচর ঠাকুর দেওয়া 14 পুলিশের কাগজ দেখাইতে হবে। আজকে কোনো কাগজ লাগছে না, আজকে নিজের থেকে হয়ে যাচ্ছে। জানুয়ারিতে এনআরসি নোটিশ পেলেন, সেই চিঠি নিয়ে জানাজানি হলো জুলাইয়ে। কেন? রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। দেখলেন তো উত্তম কুমারের কথা। আরও 2 জন এনআরসি নোটিশ পেয়েছেন।
মাথা ভাঙা নিশিকান্ত দাস আর ফালাকাটার অঞ্জলি শীল কেউই কিন্তু অসমযোগ অস্বীকার করেননি। অসম কানেকশন না থাকলে কি উত্তম কুমার নোটিশ পেতেন নাকি? এনআরসি নোটিশ পেয়েছেন মাথা ভাঙা নিশিকান্ত দাস। বাড়ি কোচবিহারে হলেও নিশিকান্তর অসম যোগ রয়েছে। কাজের জন্য গুয়াহাটিতে গিয়েছিলেন 3 দশক আগে। তখনই বাংলাদেশি সন্দেহে নিশিকান্তকে ধরে অসম পুলিশ। মানে কি কারণে আসলো? আমি গুয়াহাটিতে কাজে গেছিলাম। আমাকে সন্দেহ বাংলাদেশি মনে করিয়া আমাকে পুলিশে নিয়ে গেল। কবে কাজে গেছিলেন? এটা 28-30 বছর হয়ে গেছে। 2001 সালে নিশিকান্তকে এনআরসি নোটিশ ধরায় অসম। সেই নোটিশই আবার এসেছে। নথি নিয়ে অসমেও গিয়েছিলেন ডিম বিক্রেতা 72 বছর বয়সী নিশিকান্ত। যদিও এনআরসি কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়নি। না, এই সমস্ত হবে না, তোমার বাবার লিস্ট লাগবে, ভোটার লিস্ট। তারপরে আর আমি চলে আসলাম, অতটুকুই আমার। বাবার ভোটার লিস্ট আছে? বাবার ভোটার লিস্ট আছে। মানে পাইছেন খুঁজে? হ্যাঁ, পাইছি। এনআরসি নোটিশ পেয়েছেন আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীল। তারও অসম যোগ স্পষ্ট। বাপের বাড়ি ধুবড়িতে, রাজনৈতিক দল নয়, গেলে অসম ফরেনার্স ট্রাইব্যুনালেই যাবেন। কোনো রাজনৈতিক দলে আমি আগেও যাইনি, এখনো আমি যাব না। আমার যাওয়ার হলে আমি জিনিসটাকে, আমার যে নোটিশটা আমার জন্য আসছে সেটাকে আমি আগে যাচাই করব, তারপর। অঞ্জলি এনআরসি চিঠি আগে ভাইরাল হয়েছিল, তারপর অঞ্জলি নোটিশ হাতে পেয়েছেন। উত্তম কুমার ব্রজবাসীর মতো মাথা ভাঙা নিশিকান্তও বলেছেন চিঠি এসেছে মাস কয়েক আগেই। নোটিশটা আসছে মোটামুটি 1.5-2 মাস হয়। নোটিশটা আসছে মোটামুটি 1.5-2 মাস হয়। এতদিন কেন চিঠির কথা প্রকাশ্যে আসেনি? প্রশ্ন আরো জোরদার হচ্ছে। তার মানে উত্তম, নিশিকান্ত, অঞ্জলি, এই নিয়ে কি বলছেন সুজন চক্রবর্তী, কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী? পাল্টা তৃণমূলের কি বক্তব্য? কুণাল ঘোষের বক্তব্য ব্যাক টু ব্যাক। 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইনে যখন মমতা ব্যানার্জি মন্ত্রী, তখন এনআরসি শব্দটা নাগরিকত্ব আইনে যোগ হলো। আমি তো সেই কারণে বলি, সর্বনাশের দায় তো মমতা ব্যানার্জিকেও নিতে হবে। বোঝেননি তখন যে কিভাবে বিপদে ফেলার মতন ব্যবস্থা করা হচ্ছে? তখন উনি প্রশ্রয় দিয়েছেন আজকে বাছাই করে মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া। কে বাদ যাবে কে বাদ যাবে না জানি না, কিন্তু গরিব মানুষ আতঙ্কে ছুটে বেড়াক। ঝামেলাটাকে বাঁচিয়ে রেখে এখানটায় উত্তেজনা তৈরি করছি কেন? আসাম সরকার যদি কোনো গড়বড়ি করে থাকে তথ্য দিয়ে দাও, না দিলে কোর্টে যাও, বাঙালিকে বাঁচাও। তুমি বাঙালিকে বাঁচাও, যে আইনের আশ্রয় নয়। তুমি তো আসাম দখল করতে যেতে পারবে না, তৃণমূলের ক্যাডাররা তো আসামে গিয়ে হামলা করতে পারবে না। তা যদি না করতে পারে তাহলে এই লোকগুলোকে বাঁচাবো কি করে আমরা? হয় আসাম সরকারের সাথে কথা বলে তাদেরকে তথ্য দাও, কিংবা কোর্টে যাও। যে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বাসিন্দা তাদেরকে অসম থেকে এনআরসির নোটিশ দিচ্ছে। বাঙালির বিরুদ্ধে এই বিজেপি যে শত্রুতা চালাচ্ছে, বাংলা আন্দোলন করবে, বাঙালি আন্দোলন করবে, ভারতীয়রা আন্দোলন করবে, এবং বিজেপির এই অপচেষ্টার চূড়ান্ত জবাব এবারের বিধানসভা ভোটে হবে। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগ তৃণমূল নেত্রীর। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনি। হরিয়ানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই, তাদের খুব শীঘ্রই রাজ্য থেকে বার করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সুরক্ষায় সমস্যার সৃষ্টি করা ব্যক্তিদের প্রতি সহানুভূতি দুর্ভাগ্যজনক। এটা অত্যন্ত নিন্দনীয় যে একজন মুখ্যমন্ত্রী তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এমন স্তরে নেমে এসেছেন যে আজ দেশের সুরক্ষার সাথে ছেলে খেলা করছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ হরিয়ানার মুখ্যমন্ত্রীর। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।